মাল্টিপারপাস জৈব কম্পোস্টে আমরা কি কি ধরনের জিনিস ব্যবহার করতে পারি এবং কতটুকু পরিমাণে আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি। এই ঠান্ডায় সবাই যেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ঠিক তেমনই আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের যে ভিডিওর বিষয়বস্তু, এর আগে বাহিরে মেইন বে তৈরি করার একটি ভিডিও আপনারা দেখেছিলেন। পর্ব 4 মাটি তৈরির পর্ব 4 ভিডিওতে আমি মাল্টিপারপাস যে জৈব কম্পোস্ট ব্যবহার করেছিলাম, সেই ভিডিওটি দেখে আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে আপু এখানে কি কি আছে, কি পরিমাণে আছে, কিভাবে আসলে ব্যবহার করা সেটা তো দেখেছি। তো আজকের ভিডিওর বিষয়বস্তু আসলে তাই থাকছে যে মাল্টিপারপাস জৈব যে কম্পোস্ট আমি বানাই, এতে আপনারা কি কি ব্যবহার করতে পারবেন এবং কতটুকু পরিমাণে। আর কথা একটু ধীরে ধীরে বলছি, কারণ ওই যে ঘড়ির কাঁটা দেখুন 12:30 বাজে, আমার আমেনা বুড়ি ঘুম, তাই আপনাদের কাছে চলে এসেছি ভিডিও নিয়ে। তো চলুন আজ আমি আপনাদের সাথে শেয়ার করি যে মাল্টিপারপাস জৈব কম্পোস্টে আমি কি কি ধরনের জিনিস ব্যবহার করি, আর এটি সঠিক সময় কোনটি ব্যবহার করার এবং সঠিক সময় কোনটি এইটি প্রিজার্ভ করার। সবার শুরুতে দেখাচ্ছি যে আমি জিনিসটি কিভাবে প্রিজার্ভ করি। আমি একটি কার্টুন বক্স নিয়েছি, আর এই কার্টুন বক্সটি আমি আমার কিচেনের একটি পাশে রাখি, যেখানে আমি দৈনন্দিন জীবনের যা কিছু আছে সব এখানেই সেভ করতে থাকি। এখন আমি জাস্ট আপনাদের একটু ওভারভিউ দিয়ে দিচ্ছি এখানে কি কি আছে। সবার শুরুতে আপনারা দেখতেই পাচ্ছেন আজকে যে আমি রান্নাবান্না করেছি, সেই রান্নাবান্নার পেঁয়াজের খোসাটি আপনারা দেখতে পাচ্ছেন আছে, এই যে দেখুন। এরপর যদি আমি একটু পেঁয়াজের খোসাটিকে মুভ করি, এখানে আলু দেখতে পাবেন। আজ আমি ছেলের জন্য আলুর খোসা নয়, আলু দিয়ে চিকেন রান্না করেছি, তো সেই আলুর খোসা এখানে আছে। এরপর যদি আরও একটু নিচে যান, সেখানে দেখতে পাবেন আপনারা আলুর খোসা, তবে এগুলো শুকিয়ে গেছে, এবং গাজরের খোসা, এগুলো সব শুকিয়ে গেছে, কারণ এগুলো হচ্ছে আমি একদিনেই জমাইনি, অনেক দিনে। এই যে দেখুন। এরপর আরও একটু ভিতরে গেলে দেখতে পাবেন আপনারা এখানে আছে আমের খোসা, তারপর আছে ডিমের খোসা, দৈনন্দিন জীবনে আমরা যে ফল ফ্রুটস খাই তা। এই যে দেখুন, আজ সকালবেলায় একটি পার্সিমন খেয়েছি, সেই পার্সিমনও রয়েছে। এখন এই যে জিনিসগুলো এখানে কিন্তু অধিক মাত্রার পেঁয়াজের খোসা, আলুর খোসা, ডিমের খোসা, এই সব জিনিস রয়েছে। অনেক দিন আগে থেকেই জমাচ্ছি, তাই কিন্তু এই যে দেখুন এগুলো কিন্তু একেবারেই শুকিয়ে গেছে। এখন আপনারা যে কাজটি করতে পারেন, এগুলোকে এই যে নিচের অংশটিকে আপনারা একটু উপরে তুলে দিতে পারেন, আর উপরের অংশটি নিচে, কারণ হচ্ছে নিচের দিকে জিনিস থাকতে থাকতে হাওয়া বাতাস না পেয়ে অনেক সময় কিন্তু ফাঙ্গাল হয়ে যায়। তাতে কোনো সমস্যা নেই, কারণ আমরা অনেক অনেক সামারের আগেই কিন্তু এই সারটি বানাতে যাচ্ছি। সো যদি ফাঙ্গাল পড়েও যায়, মাটির সাথে মিশে ফাঙ্গালগুলো একেবারেই দূর হয়ে যাবে। এখন এই মাল্টিপারপাস জৈব কম্পোস্টের ভিতরে মোস্ট যে ইম্পর্টেন্ট তা হচ্ছে আলুর খোসা, ডিমের খোসা, পেঁয়াজের খোসা, সমস্ত ফল ফুলের খোসা, এবং সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে লেবুর খোসা। এই লেবুর খোসাটি আপনারা কেন রাখবেন, খাওয়ার পর স্কুইজ করার পর হালকা একটু লেবুর রস সহ এই খোসাটি কেন রাখবেন, ভিডিও শেষে আমি এক্সপ্লেন করব। এখানে নেই এমন কোনো জিনিস নেই, তো এই জিনিসগুলো আমি প্রতিদিন সেভ করছি। আর এই যে বক্স, এই বক্সটি আমি সেভ করছি হচ্ছে আমার বেগুনের বে প্রিপেয়ার করার জন্য। জি হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আমি আমার বেগুনের বে তৈরি করব। আপনারা অলরেডি এর আগে একটি ভিডিও দেখেছেন যে আমার গার্ডেনে কত বড় একটি চেঞ্জেস আমি নিয়ে এসেছি পার্মানেন্ট বেগুন লাগানোর জন্য। সো সেই বেগুনের বেটি আমি কিভাবে প্রস্তুত করব আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব ধাপে ধাপে। আমি যেভাবে মাটি তৈরি করেছি, আমার লাউ গাছের মাচার নিচে যে বড় জায়গাটি আছে, যেখানে আমি লাল শাক, ডাঁটা শাক, পালং শাক, পুঁই শাক, কলমি শাক, মূলো শাক সব ধরনের ফলন করি, এবং উপরের দিকে থাকে লাউ কুমড়োর মাচা। তো সেই বেটে যেভাবে তৈরি করেছি, আমি বেগুনের বেটিও ঠিক একইভাবে তৈরি করব, তবে কিছুটা ভিন্নতা আসবে, কারণ এইখানে জায়গা অনেক স্বল্প, তাই এখানে আমি খুব ইম্পর্ট্যান্ট জিনিস দিয়ে জায়গাটিকে তৈরি করব, কারণ ছোট জায়গা, আর ওইখানে যেহেতু বড় জায়গা, পরিমাণেও বেশি, তাই পরিমাণেও অনেক বেশি জিনিস দিতে হয়, কারণ বড় জায়গা হলে স্পেড হয় অনেক, আর খাদ্য শস্য অনেক
দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। আর এই যে জায়গাটি খুব সংক্ষিপ্ত, সো এই বেগুনের বেটি আমি কিভাবে তৈরি করব অবশ্যই শেয়ার করব। তবে এখানে আমার সব ধরনের যা আছে তা বেগুনের বের জন্য, যখনই তৈরি করি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এখন যে মোস্ট ইম্পর্ট্যান্ট কথা যে আপনারা জানতে চেয়েছিলেন কতটুকু পরিমাণ, এটা যেহেতু জৈব সার তাই এর কোনো পরিমাণ নেই। মাটি তৈরির ক্ষেত্রে আপনারা যত খুশি তত জৈব জিনিস ব্যবহার করতে পারবেন। গাছের ফলমূল থেকে শুরু করে ফলমূলের খোসা, শাকসবজির খোসা, এমনকি যদি মাছ কাটেন মাছের আষ্টে যে থাকে সেইগুলো আপনারা মেইন বাগানে মাটিতে ফেলে রেখে আসবেন। আমি যেহেতু মাছ কাটি না, মাছের আইসটা খুব পাই না, আমরা হচ্ছে বেসিক্যালি ইলিশ মাছ যদি কিনি তবে তার ইলিশ মাছের যে আইসটাটা থাকে উপরের যে স্কালটা থাকে সেটা আমরা পাই। তাছাড়া আমরা কিন্তু এই দেশে ক্লিন ফিশই বেশি খাই, যেখানে আমাদের উপরে স্কাল আমরা খুব একটা পাই না, আষ্টে যে জিনিস সেটা পাই না। সো আপনারা যারাই কাটেন ওইখানে ফেলে দিয়ে আসবেন। মাছ ধোয়ার পর যে পানিগুলো, সেই পানিগুলো আপনারা বেতে ফেলে দিয়ে আসবেন। এতে প্রচুর পরিমাণে ফসফরাস রয়েছে, নাইট্রোজেন রয়েছে, মিনারেলস, ভিটামিন, যা গাছের জন্য এর থেকে ভালো সার আর হতেই পারে না। আপনারা বাইরের থেকে যেই ধরনের সার কিনে এনে ব্যবহার করবেন গাছের জন্য, সব কিছু আপনারা পেয়ে যাবেন মাছ ধোয়ার পানিতে। তো যাই হোক, এখন হচ্ছে কথা লেবুর খোসাটি আমরা কেন সব জিনিসের সাথে ব্যবহার করব। আমরা যাই ব্যবহার করি না কেন, যাই রাখি না কেন বক্সে, অবশ্যই লেবুর খোসা, হালকা লেবুর রসসহ রাখতে হবে। এটা যখন শুকিয়ে যাবে, মাটির সাথে যখন আমরা কোদাল দিয়ে মাটিটিকে যখন কোপাবো এই জৈব সার সহ, এই পচামচা অথবা যেই ধরনের আমাদের ফলমূলের শাকসবজির পচনগুলো আছে মাটির সাথে যখন মিক্স করব, তখন এই লেবুটিও, লেবুর খোসাটিও মিক্স হবে। আর এই যে লেবুর খোসা বা লেবুর রস, এতে প্রচুর পরিমাণে থায়ামিন থাকে, যা মাটির ফাঙ্গাল হওয়া থেকে বাঁচাবে। মাটিতে যদি কোনো রোগ হয় তা থেকে মুক্তি পাবেন। 10 কথার এক কথা হচ্ছে, এটা হচ্ছে আপনার কীটনাশক হিসেবে কাজ করবে। কারণ কীটনাশক কিন্তু যেখানে থায়ামিন থাকে সেখানে কিন্তু কীটনাশক কোনো দিনও আসতে পারে না। সো কীটনাশক বানানোই হয় থায়ামিন দিয়ে। তো আমরা যেহেতু রাসায়নিক কিছু ব্যবহার করব না, সো জৈব এই জিনিসটি আমরা অ্যাড করব। লেবুর খোসা, হালকা লেবুর রস সহ, আর অরেঞ্জ, কমলার খোসা, এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এবং এই স্মেলগুলো পেয়ে কিন্তু অনেক সময় দেখা যায় বিড়ালও অনেকটাই কম এফেক্ট করবে আপনাদের মাটিতে। যারা জানতে চাচ্ছিলেন যে জৈব কম্পোস্টে আমি কি কি ব্যবহার করে, আশা রাখছি আপনারা বুঝতেই পারলেন যে জৈব কম্পোস্ট বানাতে আমি কি কি ধরনের জিনিস ব্যবহার করি। তার মানেই হচ্ছে যে কোনো ধরনের সবজির খোসা, ফলের খোসা থেকে শুরু করে আপনারা সব কিছু, মাছের কাটা, মাংসের কাটাকুটা, মাংসের হাড্ডিগুড্ডি থেকে শুরু করে সব আপনারা প্রিজার্ভ করতে পারবেন। এবার কথা হচ্ছে যে এই জিনিসগুলো কখন ব্যবহার করবেন, কখন প্রিজার্ভ করবেন। এই জিনিসগুলো আপনারা ঠান্ডার সময় প্রিজার্ভ করবেন। যখনই আপনাদের সামারের সময় গার্ডেনিং শেষ হয়ে যাবে, তখন থেকে এগুলো আপনারা বানাতে থাকবেন এবং গার্ডেনে দিতে থাকবেন নভেম্বর ডিসেম্বর থেকে। কারণ আমরা কিন্তু মার্চ মাস থেকেই, এপ্রিল মাস থেকেই পালং শাকের বীজ দেওয়া শুরু করে দিই মেন গার্ডেনে। তো এই জিনিসগুলো দিলে অলরেডি মাটি উর্বর হয়ে যায়। আর ঠান্ডার সময় কোনো খাদ্য বা কোনো ফল, এমনকি সবজির খোসা রাখলে সেখানে পোকা আসার কোনো সম্ভাবনাই থাকে না। এগুলো ঠান্ডায় যেহেতু পোকা আসে না, কোনো দুর্গন্ধ হয় না, তাই ঘরে 1 সপ্তাহ জমিয়ে বাইরে ফেলে দিয়ে আসুন, আবার 1 সপ্তাহ ধরে এগুলো আপনারা জমাতে থাকুন। তো আশা রাখছি আজকের এই ডিটেলস ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এগুলো হচ্ছে আমার স্বর্ণের দামে কেনা সম্পদ। তো এই সম্পদকে আমি খুবই যত্ন করে রাখি। আমি খুব শীঘ্রই আমার বেগুন গাছের বেটি প্রস্তুত করব। খুবই মুষলধারে বৃষ্টি হচ্ছে এভরিডে। আজও শিলাবৃষ্টি হয়েছে, হিলস্টোন পরে যেই বৃষ্টিতে পাথরের টুকরো, পাথর না, বরফের টুকরো, সেই বৃষ্টি হয়েছে সকাল থেকে। তাই আসলে চেয়েও আমি বেটি তৈরি করতে পারছি না, আর এত বেশি ঠান্ডা, বাইরেও যেতে পারি না। এনিওয়েজ, বিদায় নিচ্ছে আজকের মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে জানাচ্ছে আল্লাহ হাফেজ। আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। লাভ ইউ অল গাইস।